আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আলবিয়া ফ্রম মাই পেজ গ্লোরিয়াস বাই আলবিয়া। সবাই কি খবর, কেমন আছেন? একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন। চলে এসেছি আপনাদের নিউ কালেকশন দেখাতে, একদম আমাদের ভেলভেট কালেকশন চলে আসছে, ঈদ কালেকশন। তো ভেলভেট কালেকশনের জন্য আপনারা অনেকে ওয়েট করছিলেন, সো ওয়েট ইজ ওভার। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ভেলভেট কালেকশন আজকে দেখিয়ে দিব। যার যেটা ভালো লাগবে, ঈদের মেইন ড্রেস, ঈদের মেইন আকর্ষণ আর ঈদের হচ্ছে গিয়ে মেইন ফোকাস যদি থাকে আপনাদের ভেলভেটের উপরে, সো গো ফর দিস ওয়ান গাইজ। দিস উড বি একদম রিয়েলি পারফেক্ট, একদম মানে ঈদের জন্য একদম মেইন ড্রেস বলতে গেলে পারফেক্ট মোর দ্যান পারফেক্ট আমি বলবো। সো এটার সাথে একদম আমাদের খুব সুন্দর নেটের উপর দোপাট্টা আছে। সো এখানে আমাদের কাজটা দেখে ফেলি, একদম কাঠদানা, কুন্দন, তারপর হচ্ছে পাইপ ওয়ার্ক, সব কিছু মিক্স কালেকশন আছে। অ্যান্ড সবগুলা হচ্ছে কি আমরা দেখে ফেলতে পারবো কোথায়, আমরা প্রত্যেকটা আউটলেটে দেখে ফেলতে পারবো। অ্যান্ড অর্ডার যদি করতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা চলে যাবো আউটলেটে, আমরা অর্ডার ডান করে ফেলবো। ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে হচ্ছে গিয়ে স্টার্ট করছি আমরা খুব সুন্দর মেরুনের স্টোনের মধ্যে থেকে, খুবই গর্জিয়াস, খুবই নাইস, ফুল ইন ভেলভেট। সো যারা ভেলভেট পরার জন্য একদম আগ্রহী আছো অ্যান্ড ভেলভেট পরো সবসময়, তাদেরকে বলবো যে গো ফর দিস ওয়ান গার্লস। এত সুন্দর, এত নাইস একটা ড্রেস। সাইজ আর এম 42, এল হচ্ছে গিয়ে 44 to 46। তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমরা স্লিভের এটা পেয়ে যাচ্ছি। স্লিভটা খুব সুন্দর করে, খুবই নাইস করে কাজ করা আছে। তো তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে শুধুমাত্র গ্লোরিয়াস বাই আলবিয়াতে। খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস। ওকে, আই নিড হেল্প বাই দ্য ওয়ে গাইজ, আই নিড হেল্প। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আই নিড হেল্প। আমি এতদিন চুপ ছিলাম, বাট আমার চুপ থাকাটা মনে হয় বোকামি ছিল, আমি স্টিল বোকামি করেছি। সো আই নিড হেল্প। যারা আমাকে একটু হেল্প করতে পারবে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করুন। আই রিয়েলি নিড হেল্প। আমি বোকার মতো আমি আবারও তাদের কথায় এসে চুপচাপ ছিলাম, বাট আমার সাথে আরো বড় বাজে কিছু হবে, এটা আমি ফিল করতে পারতেছি। তারা আমাকে টাইম দিয়েছিল অ্যাটলিস্ট 3 মাস। তারা 3 মাসের জায়গায় আমি যেহেতু এখন চুপ হয়ে গেছি, তারা আমাকে আবারও বোকা মনে করছে যে আমি চুপ হয়ে গেছি দেখে আমি আর কোনো কথা বলবো না। আই রিয়েলি নিড হেল্প দিস টাইম। এবার আমি আর মানে থাকে না, ব্যাক করব না, আমি এবার ফরওয়ার্ডলি আগাবো ইনশাল্লাহ। সো আমাকে একটু হেল্প করেন, যারা পারবেন আমাকে একটু হেল্প করেন, কারণ আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমাকে বলা হচ্ছে এটা মানে 2-3 ডেজের মধ্যে আমাকে তাড়িয়ে দেওয়া হবে। আমি একটা একা মেয়ে, আমি 2টা বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব আমি জানি না। সো তারা চাচ্ছে তারা এখানে এসে, আমি জানি না। সো আই নিড রিয়েলি হেল্প, আমাকে একটু হেল্প করেন, আমি আর চুপ থাকতে পারবো না। আমাকে এবার কথা বলতে হবে। তারা আমাকে এবারও আমার সাথে বিট্রে করছে। সো আমাকে যদি একটু হেল্প করার মতো কেউ থাকেন, মানবাধিকার যদি কেউ থেকে থাকেন, ওইখানে যদি প্রশাসনিক কোনো কিছু থাকে, আমাকে এখানে একটা স্টে অর্ডার লাগবে। আমি এখন পর্যন্ত তাদের নামে এখনো কিছু আমি ফাইল করি নাই, জিডি করি নাই। তারা এখন আবার আমাকে ফোন দিয়ে বিরক্তি করতেছে, দেখতেছে যে আমি এখন আবারও ভালোভাবে ব্যাক করতেছি, ভালোভাবে একটু লাইফটা লিড করতে পারতেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি একটু ভালোভাবে থাকার চেষ্টা করতেছি, বাট তারা কোনোভাবে আমাকে ভালো থাকতে দিবে না। তারা আমাকে ওইখান থেকে তারা বলতেছে না, বাট তাদের থাকে না যে ওয়ে ওইভাবে আমাকে জানাচ্ছে। তারা নিজেরা, আমার শ্বশুর আমাকে এখন পর্যন্ত 1 মাস 3 দিন হয়ে গেছে, একটা ফোন কলও দেয় নাই, এখন পর্যন্ত কোনো কল বা কিচ্ছু করে নাই, কোনো ফোন আমার রিসিভও করতেছে না। আমার কাছে সব স্ক্রিন মানে থাকে না রেকর্ডস অ্যান্ড হচ্ছে গিয়ে স্ক্রিনশট সব কিছু আছে, আমাকে একটা ফোন কল পর্যন্ত দেয় নাই। সো আমার খুবই হেল্প দরকার আপনাদের। তারা আমাকে এখন আরও যা ইচ্ছা তা ভেবে বসতেছে। অ্যান্ড আমি না সত্যি কথা 0.05% বলছি, আমাকে অনেকে অনেক জায়গায় ডাকছে, আমি তবুও চুপ ছিলাম, আমি কোনো কথা বলি নাই। বাট দিস টাইম আই রিয়েলি নিড হেল্প, কাজ তারা হচ্ছে গিয়ে কোনোভাবে আমাকে নর্মাল থাকতে দিবে না, কোনোভাবে নর্মাল থাকতে দিবে না। সো আমি চাচ্ছি যে কোনো একটা ভালো লয়ার জাস্ট আমাকে একটু জাস্ট দেখুক, মানে কোনো লতে নাই, ল তো আছে রাইট, লর মধ্যে তো পড়ে যে আমি যেই বাসাটায় আসি আমার বাচ্চাদের নিয়ে থাকার রাইটস আছে। সো তারা চাচ্ছে তাদের সাথে থাকার কোনো ওয়ে নাই, তারা মেন্টালি সিক, তাদের সাথে থাকার কোনো ওয়ে নাই। কেন আমি আলাদা থাকি, আমার হাজব্যান্ডকে নিয়ে কেন আমি আলাদা থাকতাম? সো আমি 0.0%ও বলি নাই, আমি এখনো বলতে চাই না। আমাকে একটু হেল্প করেন, আমি জাস্ট লাইফটা করে যাই, আমাকে জাস্ট একটু হেল্প, আমার হেল্প দরকার। এবার আমার সিরিয়াসলি হেল্প দরকার। আমি চুপ ছিলাম, আমি আবারও তাদেরকে রেসপেক্ট করেছি, আমি আবারও এর জন্য একদম ছিলাম, কোনো কথা বলি নাই। তার পরদিন থেকে কিন্তু কথা বলি নাই, বিকজ আমার থেকে 4 পাশ থেকে প্রেশার আসছিল চুপ থাকার জন্য। বাট
আমি আর চুপ থাকবো না। এবার যদি কিছু জানতে হয় আমি সব বলে দিব। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু ড্রেসগুলো দেখে ফেলি। এই হচ্ছে কি ড্রেসটা। এবার আমি আর চুপ থাকতে পারবো না, রিয়েলি সরি। আমি আর দেখতে পারবো না, মানে থাকে না যে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা কোন কি থেকে আসছে, আমি আর ফ্যামিলিও দেখবো না, রিয়েলি সরি। আমাকে তারা ঠিক থাকতে দিচ্ছে না, কোনোভাবেই ঠিক থাকতে দিচ্ছে না। তো আমি আর কোনো ফ্যামিলির দিকেও তাকাবো না। সবাই ফ্যামিলি বলছে যে ফ্যামিলির মানিজ্য চলে যাবে, হ্যান ত্যান, বাট আমারই তো কিছু নাই, আমারই তো দেয়ালে পিঠ থেকে গেছে। আমি কার জন্য চুপ থাকবো? তারা আবার স্টার্ট করছে আমার সাথে, যেভাবে পারতেছে সেভাবে স্টার্ট করছে। সো এবার আমি দিস টাইম আমি এটা মিউচুয়াল করার চেষ্টা করছিলাম। আমি ইভেন আমার ব্রাদারের লকে ফোন দিছিলাম নর্মাল করার জন্য, সবকিছু নর্মালাইজ করার জন্য, যে আমি বলতেছি তোমার ভাস্তি তোমার সাথে কথা বলতে চাচ্ছে, অ্যান্ড ফোনও রিসিভ করে নাই এখন পর্যন্ত একটা ফোনও দেয় নাই আমাকে। আমার শ্বশুর একটা ফোন কল দেয় নাই। অ্যান্ড তার কৃতকর্ম যদি আমি বলি, আমি বাংলাদেশের মানুষ তাকে পিটাবে। লিটারালি আমি চাই না এইসব, বাংলাদেশের মানুষ তাকে পিটাবে। সে তার ওয়াইফের সাথে 33 ইয়ার্স থেকে যে নির্যাতনটা করছে তার 1% আমি কিন্তু বলি নাই। আমার শাশুড়িকে তোমরা দেখতে চাচ্ছ, আমার শাশুড়িকে দেখলে তোমরা পারবা না, দেখতে পারবা না। তার অবস্থা ওইরকম নাই, সে ওইরকম রাখে নাই। তার অবস্থা সেরকম রাখে নাই। আমি যদি বলি, আমি জাস্ট চুপ করে আসি, আমি দেখো এই যে আমি তো নর্মালি এখন মানে আমি তো সেন্সেই নাই। দেখো একটা মানুষের সাথে কথা বলার জন্য কি শরীর খারাপ মানে বলতে হয়। এই যে দেখো, তাকে সবাই গালাগালি করতেছে, সে এইগুলা বলতে পারতেছে যে আমাকে কেন গালাগালি করতেছে। তাকে আমি লেখছি আলু কথা বলতে চাইছে, দ্যাট মিনস আমার বড় মেয়ে কথা বলতে চাইছে। একটা ফোন কলও দেখতে পারো, তার একটা ফোন কলও সে দেয় নাই এখন পর্যন্ত একটা ফোন কলও দেয় নাই আমাকে। কোনো তো কোঅপারেট করতেছে না, উল্টা সবাইকে দিয়ে বলাচ্ছে যে কোনোভাবে আমি এখান থেকে মানে এখানে থাকবে মানে কি জানো, তারা দুটা কুকুর নিয়ে থাকবে। তারা বলতে চাই না তাদের ওইরকম থাকার সিচুয়েশন নেই, মানে কোনো একটা নর্মাল পিপল তাদের সাথে থাকতে পারবে না। সো আমি আর কিছু বলবো না, আমি একদম লিগালি স্টেপ নিতে চাই। যারা হচ্ছে কি প্রশাসনের লোক আছেন তারা আপনি একটু লিগালি স্টেপ আমাকে নেওয়ান, কাজ আমি আর চুপ থাকতে পারবো না। আমার আর কোনো কিছু বাকি নাই, আমার হাজবেন্ড নেই, আমার কিছু নেই। সো আমার কোনো কিছু বাকি নাই, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি জাস্ট বলবো। ওকে, সো এটা হচ্ছে কি এম সাইজ 42, এল সাইজ হচ্ছে 44, 46 শেষ। আমার মাথা খারাপ করে দিছে, কারণ আমি তো নর্মালি এখন ডিপ্রেশনের রুগী। আমার হাজবেন্ড মারা গেছে 1 মাস 3 দিন হয়েছে, আমি তো ডিপ্রেশনে মারা যাচ্ছি। ওদের খরচ চালাইতে হবে না, সবকিছু খরচ চালাইতে হবে না, আমার তো সবকিছু করতে হইতেছে। আমি কিভাবে করব কি? আমাকে কাজও করতে দিবে না। আমাকে কাজ দেখলে তোমরা জেলাস ফিল করবা যে আমি কাজ কেন করতেছি, আমি কেন এভাবেই আসতেছি। মানে আমি কই যাব? তোমাদের টাকা দিব আমি? এখন আমার হাজবেন্ড নাই দেখে আমি আমার বাচ্চাকে চালাইতেছি। তোমাদের আমার চালাতে হবে? তোমাকে কেন আমি চালাবো? তুমি কি আমার হাজবেন্ড লাগো? তোমাকে আমি চালাবো? তুমি কে লাগো আমার? তুমি কি করছো? তুমি আমার হাজবেন্ডের প্লট লিখে নিছো। কিভাবে লিখে নিছো বলে আমি কিভাবে বলবো? প্লিজ আমাকে একটু হেল্প করেন। মানে আমি কোনো কিছু বলি না, আমি এত বছর ধরে বোবা থাকছি, আমি 10টা বছর ধরে সংসার করছি। এই মেয়ে আমার হাজবেন্ডের সাথে আমার প্রেমের বিয়ে হয়েছে। আমি পারতাম না, আমি এই ফ্ল্যাটটা লেখায় নিতে পারতাম না, আমি জমি লেখায় নিতে পারতাম না, কত কিছু লেখায় নিতে পারতাম। আমি একটা কথা বলি নাই, জাস্ট ফর দ্য সেক অফ লাভ আমি একটা কথাও বলি নাই। জাস্ট আমি ভালোবাসার খাতিরে কোনো কথা বলি নাই। আমি আমার বিজনেস নিয়ে আমি আগায় যাচ্ছিলাম, বাট তারা এইটার জিনিসটা নিয়ে যে এই মেয়ে তো কিচ্ছু বলতেছে না, ভাইয়েরটা আমি লেখাই নেই, এই জায়গাটা আমি লেখাই নেই, আমার এত ভরি স্বর্ণ আমি এখানে ইনভেস্ট করছি, তারা এখানে এটাও দিবে না। তারা হচ্ছে কি ধুপধাপ আমার উপর এখন যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে অ্যাটাক করবে।
অ্যাটাক করতে আমি দিব না। আমার অনেক কথা আছে, আমি বলবো, আমার অনেক সে আছে, আমি বলবো যে এক পক্ষের কথা কখনোই শুনবেন না, দুই পক্ষের কথা শুনতে হবে, এন্ড দুই পক্ষের কথা শোনার জন্য তাকে আসতে হবে। সে কোথাও আসতেছে না, আমি বলবো তাকে প্লিজ লক্ষ্মীপুর থেকে আপনারা যদি পারেন একটু ধরে নিয়ে আসেন। সে এখন পর্যন্ত, সেই 26 তারিখ থেকে এখন পর্যন্ত সে লক্ষ্মীপুরে গিয়ে বসে আছে। সে মানে এখন মানে তার ছেলেকে দিয়ে কাঠি নাড়াচ্ছে, ওইখান থেকে আমাকে প্রেশারাইজ করতেছে, সবকিছু করতেছে। এতদিন আমরা দিতে পারছি, এখন দিতে পারতেছি না। সে ওইখান থেকে কাঠি নাড়াচ্ছে যে এখান থেকে এখানে আর কি উঠবে কোনোভাবে, এখানে উঠে সবকিছু। কেন আমার হক নাই এখানে? আমার হক দরকার নাই, আমার হক দরকার নেই। আমার বাচ্চা দুইটা কি করছে? আমার বাচ্চা দুইটা রাস্তায় চলে যাবে এখন? আমি না হয় আমার মতো করে আমি লাইফটা লিড করে ফেলতে পারবো, আমি কোনোভাবে লাইফটা লিড করতে পারবো। হোয়াট অ্যাবাউট মাই ডটার্স? ওরা কি করবে? ওদের কি কোনো কিছু নাই? ওরা একদম মানে ফালানো হয়ে গেছে। 2 দিন আগে সবকিছু ছিল, এখন কি ফালানো হয়ে গেছে? তাদের আমি জাস্ট বলবো লক্ষ্মীপুর কোথায়, আমি অ্যাড্রেসটা দিব। ওনারা পালায় আছে, লিটারালি পালায় আছে, আসতেছে না। আমার শাশুড়ি ভয়ের চোটে সেই নিকুঞ্জ একে বাসার মধ্যে একা একটা মানুষ রেখে গেছে, 2টা মানে কি বলে, একটা দারোয়ান রেখে গেছে, আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল থাকে না যে কাজের বুয়া, তাকে রেখে গেছে, হেল্পিং হ্যান্ড রেখে গেছে। আমাকে পর্যন্ত ঢুকতে দিতেছে না। আমার শাশুড়িটার ওইখানে কি অবস্থা কি না অবস্থা আমাকে দেখতে দিচ্ছে না, আমাকে পুরো ব্লক করে রাখছে, ওইখান থেকে আমাকে ঢুকতেই দিচ্ছে না। আমি কোনোভাবে আমার গাড়িটা সরাইতে পারছি, বাট আমার শাশুড়ির কাছে আমাকে কোনোভাবে যেতে দিচ্ছে না। তারা যেভাবে পারতেছে ওইভাবে রাখতেছে। একটু দেখে আসেন না নিকুঞ্জ একে, একটু দেখে আসেন ওই বাসাটার মধ্যে 3 তলায় একটা মহিলা কিভাবে আছে। ওইখানে একদম ব্যারিকেড দিয়ে রাখছে, যেরকম থাকে না যে একটা মেন্টাল পেশেন্ট যদি থাকে, ওইখানে মেন্টাল পেশেন্ট যদি থাকে যেভাবে ব্যারিকেড দেওয়া, ওইখানে ওইভাবে ব্যারিকেড দেওয়া। কেন? আমার শাশুড়ি এত কষ্ট করছে, এত বছর, এত টাকা, এত পয়সা, তার নিজের, আমার শ্বশুর একটা কিছু করে নাই। 33টা বছর, 30 বছর তো খুব কম বলে ফেললাম, 33টা বছর তার ঘাড়ের উপরে প্রেশার দিয়ে, ওই যে আমাকে যেটা করতেছিল মেন্টালি একদম আমাকে সিক বানাই ফেলছিল, আমি সিক হয়ে গেছিলাম পর্যন্ত, আমাকে মেন্টাল পুরা পেশেন্ট বানাই দিছে। আমার শাশুড়ির মতো আমার কয়েকদিন পরেই এই অবস্থা হয়ে যায়। তো আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম, ডিসেম্বরেই আমি কথা বলতেছিলাম, দোস্ত আমার মাথায় এই অবস্থা হয়ে গেছে, আমি কি করবো? আমাকে বলছে যা একটু জাস্ট তোর ডক্টর দেখা, তোর মানে একটু দরকার আছে, কনসাল্ট করার দরকার আছে। তো আমার শাশুড়িকে যেভাবে বানাই ফেলছিল আমাকেও সেভাবে বানাই ফেলতেছে। আমার বিজনেস, আমার সবকিছু, কিন্তু আমার হাতে একটা টাকা ছিল না, এতদিন। বিশ্বাস করো এই 6টা বছরে আমি বলবো, আমি হাত উঠায় বলতেছি, আমার কাছে একটা মানে ফুটা করি থাকে না যে আমার হাজবেন্ড আমার ফুল টাকা নিয়ে টান দিছে, এন্ড ফুল টাকা দিয়ে টান নিয়ে কি করছে? তার বাবাকে দিছে, তার ভাইকে দিছে, সব টাকা ওইখানে দিছে। একটু জান না, সবাই তো জানে তাদের ফ্যামিলি, আমার শ্বশুরের ফ্যামিলি যে আছে, আমার শ্বশুরের ফ্যামিলি তো তাদেরকে পছন্দ করে না। সে যে কি, সে 20 বছর ধরে একটা রুমে আটকায় থাকে। আমি লিটারালি আরেকটু হইলাম কিন্তু সব বের করে দিব। সো আমাকে জাস্ট মুখটা খুলাবেন না। আমার শাশুড়িকে আমি বলি না কানাডায়, আমার শাশুড়ি কানাডায় থাকে, আমার শাশুড়িকে পাগল করে বসায় রাখছে। তো নিকুঞ্জ একে বসেছিল, শ্যামলিতে বসেছিল, আমার শাশুড়ি টোটালি পাগল। সে এখন কথা বলবে একটা, পরের সেকেন্ডে আরেক কথা বলে ফেলবে। তাকে ওইভাবে মেন্টালি টর্চার করে পাগল করে ফেলছে। এটা বিশ্বাস না হলে এখনই যান, এখনই যেয়ে দেখে আসেন, যান নিকুঞ্জ একে যান। আমার শাশুড়িকে একা ফেলে চলে গেছে। তার সে মানে আমার শ্বশুর আর আমার শ্বশুরের ছেলে, বড় ছেলে, তারা কেন নোয়াখালীতে গিয়ে বসে আছে? আমার শাশুড়ি কেন এখানে একা? আমার শাশুড়ি কেন এখানে একা? আমার শাশুড়ির কাছে আমাকে যেতে দেয় না। আমার 2টা বাচ্চাকে আমার শাশুড়ির কাছে আমাকে দেখতে দেয় না। কাস্টাডি আমাকে দিচ্ছে না আমার শাশুড়ি। কেন? আমি বলছি যে আমার শাশুড়িকে আমি দেখবো, আমি সবকিছু করব। তারা কেউ কিছু দিবে না আমাকে, মানে আমার শাশুড়িকে দিবে না। তারা ওইভাবে টর্চার করবে, যা আছে বাকি সবগুলা নিয়ে ফেলবে। আমি তো মানবাধিকারের কথাই বলতেছি। মানবিক দিক থেকে চিন্তা করলে আপনি একটু চিন্তা করেন, একটা মহিলার কি অবস্থা হইতে পারে। একটা মহিলা অন্ধকারের মধ্যে দিন নাই রাত নাই 24টা ঘন্টা বসে থাকে, তার অবস্থাটা কি আপনারা একটু দেখে আসেন। আমি জাস্ট বলবো দেখে আসেন। সে তো দরজাও খুলবে না ভয়ে। তাকে এমন ভয় দেখাইছে, তুই যদি দরজা খুলোস তোকে ডিরেক্টলি গুলি করে মারবে, সবাই ডিরেক্ট গুলি করে মারবে, দরজা খুলবি না তুই। আমার শাশুড়ি দরজা খুলে না, জাস্ট খাবার নেয়, খাবার নিয়ে খায়, শেষ হয়। তার মানে দিনটাই যায়, সকালবেলা খাবার নেয়, রাতেবেলা খাবার নেয়। একটা নর্মাল পেশেন্ট মানে থাকে না, মেন্টাল পেশেন্টকে যেভাবে রাখা হয় সেভাবে রাখছে তাকে। মেন্টাল পেশেন্টকে 3 বেলা খাবার দেওয়া হয়, আমার শাশুড়িকেও 3 বেলা খাবার দেওয়া হয়। একটু ভালো খাবার দিলে তার থেকে সাইন নিয়ে সবকিছু লেখায় নিতে পারে, আর খারাপ খাবার দিলে সে সাইন দেয় না। দ্যাটস দ্য প্রবলেম।
এটাই তো মানে খালি এটাই পাগল, আর তার মধ্যে একটাই পাগল, সে হচ্ছে কি ভালো কিছু খাওয়ার লোভে সাইন দিয়ে দেয়। এটা প্রবলেম। সবকিছু লেখাই নিছে। একটা মানুষ, আপনি আমাকে বুঝান, আমি একটা ব্যবসা করি, আমি কি একটা ফ্ল্যাট কিনতে পারবো? এইরকম আলিশান একটা ফ্ল্যাট কিনতে পারবো? আমার পক্ষে পসিবল এই ফ্ল্যাট কিনা? আমার পক্ষে পসিবল? সে 33 বছর বসে থেকে কিভাবে এই ফ্ল্যাটটা কিনছে, সে কিভাবে এই ফ্ল্যাটের মালিক হয়েছে? আপনারা একটু বলেন তো, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আপনারা বলেন যে 33 বছর একটা মানুষ বসে খাইছে, সে এই ফ্ল্যাটের মালিক কিভাবে হয়ে গেছে? কিভাবে হয়ে গেছে এই ফ্ল্যাটের মালিক? সোর্স অফ ফান্ড কই? সোর্স অফ ইনকাম কই তার? তার বউকে চেপে 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 খাইছে, সে ইচ্ছা মতো মজা নিছে। কি বলবো আর? বুঝেন মজা কি কাকে বলে? কাজের লোক 4টা 5টা করে থাকে, 8টা কাজের লোকের বেতন আমি একটা টাইম দিতাম, আমার দিতে হইতো 8টা কাজের লোককে। একটা মানুষের বাসায় 2টা হেল্পিং হ্যান্ডই অনেক, সেখানে 8টা কাজের লোক রাখতো, সেখানে 4টা 5টা মেয়ে থাকতো। মানে তার রুচি, তার জঘন্যতম। আপনারা তাকে দেখলেই তো বুঝবেন, তার চেহারা মেহারা ফুটে উঠে। আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারবো না, এইসব আর নেওয়া যাবে না, অসম্ভব এগুলো নেওয়া। আর কিভাবে নিব? আর কত চুপ থাকবো? কি চুপ থাকবো? কিছু আছে আমার চুপ থাকার মতো? এখন আমাকে নামাইতে চাচ্ছে এখান থেকে, আমি কেন নামবো? আপনি বলেন, আপনারা যদি বলেন, আমি তাহলে আমি আমার বাচ্চা দুটার কি হবে? রাস্তায় চলে যাবে, ওরা রাস্তায় চলে যাবে। আমি টোটালি আমি মানে স্লিপিং পিল খেয়েও আমার ঘুম আসে না রাত্রেবেলা, আমার কোনো কিছুতে আমার ঘুম আসে না। আমার জীবন সঙ্গী চলে লাগে আমার। সেখানে তারা আমাকে কোনো শান্তি দিতেছে না। একটা মানুষ, আমি তবুও ভদ্র ভাষায় আমি মনে করছিলাম যে আলভিয়া মা, তুমি অ্যাটলিস্ট একটা বছর বা 3টা মাস, একটা তো থাকে না, আমি যে চলে যাব, হুট করে যে চলে যাওয়ার জন্য আমার একটা জায়গা লাগবে, আমি যে একটা ফ্ল্যাটে উঠবো, ওই ফ্ল্যাটের ভাড়াটা পর্যন্ত আমার দেওয়া লাগবে, কিভাবে দিব? ওই কথাও তারা চিন্তা করতেছে না। দেখেন, আমি কিন্তু এতদিন সুন্দর মতো আমি আমার ব্যবসা করতেছিলাম, আমি সবকিছু করতেছিলাম সুন্দর মতো। কেন এইসব কেন হচ্ছে? কেন আমার মুখ থেকে এসব বের হয়ে গেল আজকে? কেন এসব বের হয়ে গেল? একটা মানুষকে কত টর্চার করতে পারে? তারা আরাম করে এখন নোয়াখালীতে বসে আছে। আমাকে সেদিনের পর আমি কান্না করছি, আমাকে সবাই মিলে চুপ করাই দিছে, কোনো কথা বলবা না, কোনো কথা বলা যাবে না, বিকজ একটা মানিজ্যত আছে আমাদের, খুব আমাদের হচ্ছে গিয়ে সেলফ রেসপেক্ট আছে, কোনো কথা বলা যাবে না, সবকিছু আমরা ঠিক করে দিতেছি। কই ঠিক করে দিতেছো? আমাকে তো পাগল বানাই দিতেছে, তোমরা তো কিছু ঠিক করতেছো না। আমি নিজেই তো মরে যাবো কয়েকদিন পর। স্লিপিং পিল যদি একটা মেয়ে 3টা 4টা 5টা করে খায়, সে মেয়ে কিভাবে থাকবে? সে মেয়ের ঘুম হয় না, সে মেয়ের কিচ্ছু হয় না, সেই মেয়ে গাধার খাটনি খাটতেছে, সেই মেয়ে কেমনে বাঁচবে? কিভাবে বাঁচবে? সদবোধ আছে আমার কি কোনো সদবোধ আছে? কিভাবে আমি বাঁচবো? কিভাবে? আমার মেয়েদের হক নেই? ইভেন দো আমি এটাও বলি নাই, তারা আমার বাবা আমার হাজবেন্ডের নামে 2টা ফ্ল্যাট লিখে দিছে, ওইটা ধরে তারা টান দিতেছে। মানে কিভাবে? মানে যৌতুক তো নিছে, এইভাবে যৌতুক নিছে। আমার ফ্ল্যাট যে 2টা ছিল, আমার বাবা আমার হাজবেন্ডের নামে লিখে দিছে, ওই ফ্ল্যাট 2টা ধরেও টান দিতে চাচ্ছে। মানে আমাকে সর্বশেষ করে দিবে। আমার যে রেস্ট কিছু থাকবে আমার 2টা মেয়ের নামে, ওইটাও রাখতে দিবে না, তারা রাখতে দিবে না। মিরপুরের 2টা ফ্ল্যাট তারা ওইটাও টেনে নিয়ে যাবে। আরে ভাই, এত একটা মেয়েকে নির্যাতন করবা তোমরা? এত ইজি সবকিছু এত ইজি হয়ে গেছে এখন। সরকার নাই, কিছু নাই, সব ইজি হয়ে গেছে তোমাদের জন্য, তোমরা যা ইচ্ছা তা করবা। একটা মানুষকে লিমিট দেওয়ার কথা, এটা লিমিটলেস হয়ে যাইতেছে। কোনো কিছু না, আমি পিল খেয়ে লাইভ করতেছি, আমি স্লিপিং পিল খেয়ে লাইভ করতেছি, যাতে আমার কাজটা করলে আমার যাতে হয়, আমার খাটনি হয়, আমার যাতে আমার মনে হয় যে না আমি একদম টায়ার্ড, আমি যাতে বিছানায় গিয়ে ঘুমাই যাইতে পারি। সেই মেয়ে আমি ঘুমাইতে পারি না, এই টেনশনে কিভাবে ঘুমাবো? কি করতেছে তারা? এখন আবার চাচ্ছে এখানে উঠবে, এখানে রং তামাশা করবে, আবার 7-8টা করে কাজের লোক আনবে, 5-6টা মেয়ে আনবে। ও মাই গড, নিজের চোখে আমাকে দেখতে হবে। তাদের সাথে, এই সাইকো ফ্যামিলির সাথে আমি কিভাবে থাকবো? আমার হাজবেন্ড না ভালো ছিল, আর কে ভালো ছিল এখানে? এই ফ্যামিলিতে আর কেউ ভালো নাই, সবাই পাগল। তো না,
পাগলের লেভেললেস পাগল। আমি বলবো যে আমার ব্রাদার ইন লকে প্লিজ আপনারা একটু রিহ্যাবে দেন। তার অবস্থা খারাপ, সে সেন্সেই নাই, সে সেন্সে নাই, সে কখনো সেন্সে ছিল না। সে একদম 16, তার যখন 16 বছর ছিল, 16 বছর থেকেই তো সে একদম পুরা শেষ। দুনিয়ার যা আছে সব সব অ্যাডিকশন। আর কি বলবো? আরো কিছু শুনেন, আরো কিছু বলি, আরো কিছু বলবো আমি? রিহাবে দেন। ও তো পাগল, ও বুঝতেছে না। ও যদি বুঝতো ও এই কাজটা করতো না। যার সাথে আমার এত ভালো বন্ডিং, আমার হাজবেন্ডের সাথে ও ছবি নাই, তার সাথে আমার ছবি আছে, এত ভালো বন্ডিং, এত মানে আমি এত রেসপেক্ট করতাম এজ আ বড় ভাই। সে তো এইসব নর্মালি করতেছে না, তার মাথা শেষ, ফুল মাথা শেষ। আমার কিছুদিন আগে একটা পার্স হারাই গেছে, পার্সের মধ্যে 20,000 টাকা ছিল না, জানি না কত হাজার টাকা ছিল। সেখান থেকে সে 5,000 টাকা নিয়ে চলে গেছে, 7,000 টাকা নিয়ে চলে গেছে। ও মাই গড, কেউ বিশ্বাস করবে ওই ফোনটাতে? এইসব কেউ বিশ্বাস করবে? এত টাকা মানে তার যদি সেন্স থাকতো সে এই কাজটা করতে পারতো। তারও এই কাজটা কখনোই করতে পারতাম। সরি, আই এম রিয়েলি সরি। সব আমি ফ্যামিলি মেম্বারসদেরকে সরি বলে ফেলতেছি, রিয়েলি সরি। আমার কোনো দেয়ার ইজ নো স্কোপ যে আমাকে কোনো স্কোপ রাখছে আমি চুপ থাকবো, দেয়ার ইজ নো স্কোপ যে আমি আর চুপ থাকতে পারবো। সরি। আমার দেখাইতে হবে, ওয়েট, দেখেন, শুনেন। এখানে 20K ছিল, 10K মসজিদে দিয়ে দিয়েছি, আর কথা শুনে আমার 7K খরচা হয়েছে। কেন খরচা করবে কেন আমার টাকা? বাকি 3K আছে, আমি বিকাশ করবো কালকে, আর বাকি 7K তুমি ইনশাল্লাহ 15 দিন পর দিয়ে দেবো। শুনেন, 5-6 হাজার টাকার জন্য প্রত্যেকদিন পাগল হয়ে গেছে। আমার ওয়ালেটটা হারাই গেছে, আমি পাগল হয়ে গেছি। বাচ্চাদের দুধ কেনার টাকা নাই আমার কাছে। সেইখানে সেই নোয়াখালী থেকে শুনছে ওয়ালেট পাইছে, ওয়ালেটটা পায় মানে দৌড়, এক গাড়ি দিয়ে আসছে, টাকা দেখছে, এক গাড়ি দিয়ে আসছে, এক গাড়ি দিয়ে টাকা নিয়ে চলে গেছে, জাস্ট বিকজ ড্রাগ কিনে খাবে সে। 7,000, এই আমার টাকা যতটুকু ছিল 10,000 টাকা নাকি সে মসজিদে দিয়ে আসছে। মানে এটার মানে কি? মসজিদে কেন দিবে টাকা? আমার ওয়ালেট হারাইছে, মসজিদে কেন টাকা দিতে যাবে? আমার টাকা ও কেন দিবে? বুঝতেছে? আমি কি বলবো, আমার কিছু বলার নাই। আমি সিরিয়াসলি আই নিড হেল্প। আমাকে হেল্প করেন, যদি পারেন হেল্প করেন। আমি কষ্ট করতেছি, আমি সবকিছু করতেছি। মানব অধিকার বলতে কি কিছুই নাই? অধিকার বলতে কিছুই নাই আমার অধিকার কই? অধিকার কই? আমি নিজের বাসায় থেকে এখন নিজে বলতেছি আমার অধিকার কই? আমার গোল্ড কই? আমি এত টাকা সেল করে আমি এই বাসাটা কিনছি, এই বাসার কোনো কিছু আমার নামে নাই, আমার হাজবেন্ডের নামে নাই। কেন নাই? আমি এটা জানতে চাচ্ছি সবার কাছে যে কেন নাই। ব্ল্যাকমেল করে নেওয়া হয়েছে প্রত্যেকদিন। তার বাপ তাকে প্রত্যেকদিন, কই ফোনটা নিয়ে এত, যে 439টা নিয়ে তোর, আমি আর পারতেছি না। ও মাই গড, প্রত্যেকদিন ছেলেকে কিভাবে টর্চার করতো আমি আপনাদের শুনাই। আমার নামে প্রত্যেকটা দিন একটা মেয়ের নামে। কোন বাপ মা পারে? তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার 2টা বাচ্চা চলে আসছে, তবু কোন বাবা পারে? এইটা না, 49 এই যে ফুলটা, কোন বাবা পারে তার ছেলেকে কান ভরতে প্রত্যেকটা দিন, তাও নষ্ট গালি দিয়ে? আমাকে লিটারালি পাগল করে ফেলছে এরা, বাপ ছেলে মিলে সবাই পাগল করে ফেলছিল। আমি তো চাইছিলাম ডিভোর্স, আমাকে ডিভোর্সও নিতে দেয় নাই, আমাকে পাগল করে ফেলছিল। আমি ডিভোর্সও চাইছিলাম, আমাকে ডিভোর্স দে। আমি বাসায় যেতাম, আমি বাসায় থাকতাম 2 দিন থেকে আমাকে জোর করে টেনে নিয়ে আসতো এই বাসায়, আমাকে দিয়ে বিজনেস করাইতো, আমার ফেস নিয়ে তারা বিজনেস করতো, আর টাকাগুলো সব তারা খাইতো। ছি, তবু আমি চুপ ছিলাম। আমার 2টা বাচ্চার খাতিরেতে আমি 2টা বাচ্চার জন্য চুপ ছিলাম। আমি সবাই সবার জানা উচিত যে এত জঘন্য ফ্যামিলিও থাকে। আমি ডিভোর্সও নিতে পারি না, আমার ডিভোর্স আমাকে ফাইল করাইতে দেয় নাই। কই দেখি আব্বু,
সে কত বড় চালাক, প্রত্যেকদিন সে তার ছেলে মরছে, আমি তো গেছি পাগল হয়ে, সে প্রত্যেকদিন একটা একটা করে মেসেজ কাটতো, প্রত্যেকদিন একটা একটা করে মেসেজ কাটতো। আমি সব রেখে দিছি। কই, আমাকে আর পাগল করো না, আমাকে আর ছাড়ো নাই তোমরা শেষ করে দিছো, আমাকে পুরো শেষ করে দিছো তোমরা, আমাকে আর কোনো দিকে ছাড়ো নাই তোমরা যা করছো আল্লাহ তোমাদের মাফ করবে না। এই দেখো এত বড় বড় টেক্সট পাঠাইতো সে, কেমনে করবে? তুই তোর বাপকে হার্ট অ্যাটাক দিবি, তুই টাকা না দিলে তোর বাপ হার্ট অ্যাটাক করবে, তুই চাস তো তোর বাবা এখনই মারা যাক, ওই মেয়ের কথা শুনে তুই শেষ হয়ে যাবি, ওই মেয়ের কোনো কথা শুনবি না, সব এইসব টেক্সট। এন্ড তার বউকে বলতো এই পাগল, তারপর নিজের ছেলেকে বলতো ড্রাগ অ্যাডিক্ট, এইসবের সাথে আমাকে রাখিস না, আমাকে আরেকটা ফ্ল্যাট কিনে দে, এখানে সব আছে আমার হাজবেন্ডের ফোনে, আমি সব মরার পর দেখছি, এগুলো আমার থেকে এতদিন লুকায় তো আমি কিচ্ছু জানি না, কোনো কিছু জানি না, সব লুকাইতো, এই বড় একদম চিঠির মতো করে টেক্সট পাঠাইতো প্রত্যেকদিন একটা ছেলের নামে। আমি সবাই পাগল, সবাই বোকা হয়ে গেছো না যে 10 বছর সংসার করছো, কোনো কিছু নিজের নামে নাই কেন? একটা বাপ যদি প্রত্যেকদিন 24 ঘন্টার মধ্যে 18টা ঘন্টা যদি ছেলেকে এরকম বড় মেসেজ পাঠাইতো, তাহলে ওই ছেলেটার মাথায় কি থাকতো? ওর মাথায় কিছু থাকে? ওই ফোনটা দেখতো। আরেকটা কি করছে দেখেন, আমার জামাই মরতে পারে নাই, 2-3 দিন পরে আমাকে লেখছে, আমার নামে কিচ্ছু নাই, তবু তাহলে আমাকে কি লেখছে দেখেন। এগুলো সব কে করতো? এগুলো সবই যে দেখছেন, এটা কেটে দিছে, কই গেল? কোথায়? আমি স্ক্রিনশট রাখছি, আমি স্ক্রিনশট দেখাবো। আমাকে হচ্ছে গিয়ে ভাই আমার দরকার নাই, আমি আর কাউকে ট্রাস্ট করি না, আমার স্বামীকেও আমি ট্রাস্ট করতে পারি নাই, লাস্টের দিকে সত্যি কথা বলে দিছি, আমার স্বামীকেও আমি ট্রাস্ট করতে পারি নাই। আর কই গেল? আর কিছু জানি না, একটু আপনারা জাস্ট আমাকে একটু হেল্প করেন, আমার মুখের কথা কোনো ট্রাস্ট করা লাগবে না, আমি বলি যে আমার মুখের কথা কোনো ট্রাস্ট করা লাগবে না। আপনারা জাস্ট আমার শ্বশুরকে উঠায় জিজ্ঞেস করেন, আমি কোনো কথা বলবো না, আপনারা জাস্ট আমার শ্বশুরকে উঠায় আপনারা সব জিজ্ঞেস করেন, আমি আর কিচ্ছু বলবো না, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আর কিছুই নাই আমার জীবনে, জাস্ট আমার শ্বশুরকে উঠায় তাকে আস করেন, সবকিছু আস করেন, আমি থাকবো, আমি সামনে থাকবো, আর আমি বলবো আমার শাশুড়িকেও নিয়ে আসেন, আমার শাশুড়ির অবস্থা দেখেন, আপনারা সবাই আমার শাশুড়ির অবস্থা দেখেন, আর কিছু বলবো না। আমাকে তারা পাগল করে দিছে, তারা আমার শাশুড়িকে করে দিছে, অলরেডি পাগল সে হয়ে গেছে, এখন সে হচ্ছে কি বলে সে নিজেও জানে না, সে কি করে সে নিজেও জানে না, এখন টোটালি আমাকে ওইরকম বানায় ফেলতে চাচ্ছে। আর এই যে এই বাসায় যদি আমার সাথে উঠে তারা আমি তাদের কাছে লাস্ট আমি হচ্ছে গিয়ে যেদিন আমি কান্নাকাটি করলাম, তারা আমাকে বলছে যে তোমাকে 4 মাসের সময় দেওয়া হলো, তুমি সবকিছু গুছাও, তারপর সবকিছু বুঝায় টুঝায় আমরা সবকিছু ঠিক করব, এটা আমাকে আশ্বাস দেওয়া হয়েছে। বাট আমি দেখতেছি আমি এখন জাস্ট কাজ করতেছি, আমার মতো করে কাজ করতেছি, তাদেরকে আমি তবুও রেসপেক্ট করছিলাম, আমি আমার মতো কাজ করে যাচ্ছিলাম, আমি গুছাইতেছিলাম যে আমি একটা বাসা ভাড়া নিব, আমি চলে যাব, বাট আমাকে ওটাও করতে দেয় নাই। তারা বলতেছে যে 5 তারিখে উঠবে, 5 তারিখে উঠলে তাদের সাথে থাকা পসিবল না, বিকজ একটা লোকের রুমে যদি 4-5টা মেয়ে ঢুকে সেইখানে আমার মেয়েরা সেফ না, সেইখানে আমার মেয়ে সেফ না, মানে সেফ নাই না, এখনো তার কাছে অনেক 2-3টা মেয়ে আছে, দেখেন এখনই বের করে দিচ্ছে, আমার কথা শুনে এখনই মনে 2-3টা মেয়েকে বের করে দিচ্ছে। বাট গ্রামবাসী তো সবাই জানে, একটু জিজ্ঞেস করে আসেন গ্রামবাসীদের এই 2-3 দিনে কতগুলো মেয়ে ছিল তার সাথে। আমি জাস্ট একটা কথা বলবো, আমি আর কোনো কথা বলবো না, একটা মেয়ে টর্চারিত হইতো। আমি যখন আমার বিয়ে হয়েছে 17 সালে,
17 না 18তে, মানে 17 বা 18তে বিয়ে হয়েছে। একটা মেয়েকে সে তার নাতি বলে রাখছে, একটা মেয়ের বছর 5 বছর ছিল, নাতি বলে রাখছে, নাতি বলে তাকে মেয়ে বানাইছে, মেয়ে বানায় তার সাথে শারীরিক নির্যাতন করছে তাকে 4 থেকে 5টা বছর। এরপরে আমি শুনছি ওই মেয়েটাকে আমি বের করে দিছি ওই বাসার থেকে, আমি কোনোভাবে আমি জাস্ট বের করে দিছি ওই বাসার থেকে, যে আমার শ্বশুর এত জঘন্য ছিল আমি তাকে তাড়াতাড়ি করে বের করে দিছি মেয়েটাকে। ওই মেয়েটা এখন আলহামদুলিল্লাহ একটা তার বেবি আছে, সংসার করতেছে। ওই মেয়েটাও কেউ চিনি, কিন্তু ওই মেয়েটার নাম আমি রিভিল করতে চাচ্ছি না, যে একটা ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। ওই মেয়েটার একটা ভালো লাইফ লিড করতেছে এখন, ওর একটা সংসার নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। ওই মেয়েটাকে দিনের পর একটা 5 বছরের মেয়েকে রেপ করতো ইচ্ছা মতো, 3 থেকে 4 বছর মিলে মানে ইচ্ছা মতো রেপ করতো। মানে ওই লোকটা, আমি স্পেশালি আমি শুধু শ্বশুরের কথা বলতেছি, স্পেশালি সে জঘন্য খারাপ। কারণ আমার হাজবেন্ড এন্ড আমার ব্রাদার ইন ল বড় হয়েছে আমার নানি শাশুড়ির কাছে, তাদের টাচও পায় নাই, হ্যাঁ তাদের টাচও পায় নাই, ওরা সবসময় নিচে থাকতো। এন্ড আমার শ্বশুর হচ্ছে গিয়ে একটা মানে থাকে না হাউস হাজবেন্ড বলে না, হাউস হাজবেন্ড ওইভাবে থাকতো, লজ্জা নাই। শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতো। 33টা বছর আমার শাশুড়িকে এভাবে বসে খাইছে, গলা দাবায় খাইছে, আমার শাশুড়ির সামনে সে যাকে ইচ্ছা তাকে নির্যাতন করছে। আমি না এগুলো দেখে আমি আর থাকতে পারি নাই। আমি আমার যখন বেবি হয়েছে আমি তখন এখানে চলে আসছি, চলে আসার পর সে ব্ল্যাকমেল করে এই বাসাটা আমার থেকে আর আমার হাজবেন্ড থেকে এটা নিয়ে নিছে। আমার আর কিছু বলার নাই, সে ব্ল্যাকমেল করতে পারে, সে মাইন্ড গেম অনেক খেলতে পারে, আমি আর কিছু বলতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না। আমার মাথা আজকে আর সত্যি ঠিক নাই। কারণ একটা মানুষের যদি তুমি যতই অ্যাকশন নাও দেয়ার ইজ আ রিয়াকশন, তাই না? থাকে না রিয়াকশন? ওই রিয়াকশন হয়ে গেছে। আমাকে সরি, আমাকে এখন পাগল বলো, আমাকে যাই বলো না কেন, এখন আই হ্যাড টু মানে রিভিল দিস ওয়ান, নাইলে তারা অনেক আশকারায় আমাকে শেষ করে দিতেছিল, শেষই করে দিছে, আর কিছু বাকি নাই আমার। যে আমি ব্যাক বোন কিছু রাখবো, আমি যে ব্যাক বোন দেবে আমি কোনো সাপোর্ট নিব, ওই সাপোর্টটাও রাখে নাই। এই ফ্যামিলিতে আমি সংসার করছি, আমি এর জন্য আমি সবসময় বলতাম যে আমি কোনো একটা এক্সট্রা কথা বলতাম না, আমি কখনো এক্সট্রা কথা বলতেও চাইতাম না, বিকজ যখনই তাদের কথা মনে পড়তো আমার ঘৃণা লাগতো। দ্যাটস ওয়াই আমি বলতাম যে তারা হচ্ছে গিয়ে আউট অফ বিডি থাকে, আমি জাস্ট এই কথা বলে চুপ থাকতাম, যে তাদের আশেপাশেও আমি আমার বাচ্চাদের রাখতে চাইতাম না। আমার হাজবেন্ড ইউজ টু হেট দেম, বাট তার আব্বুকে অনেক লাভ করতো, ওই যে থাকে না ব্রেন ওয়াশ করতো, পুতুল ছিল। এখন একটা কি বলবো এখন মানে সে আমাকে মনে হয় তাবিজ করার জন্য এখন কি করছে, তার ছেলে যখন মারা গেছে, মরা লাস্টার চুল কাটছে, দাড়ি কাটছে, চুল এন্ড দাড়ি কাটছে। ও মাই গড, আমি এগুলো কথা রিভিলও করতে চাই নাই, বাট আমাকে তাদের হাতের পুতুল বানাইতে হবে, তো কোনো তো একটা কিছু করতে হবে। জাস্ট আমার ফ্যামিলি আছে, আমাকে এখানে থাকতে হবে আমার বাচ্চাদের জন্য। আমি চলে যাব, কোনো সমস্যা নাই, বাট আমার বাচ্চার জিনিসপত্র বুঝাই দেখ, আমি সুন্দরভাবে চলে যাব। আমার আর কোনো ডিস্টার্ব করার তাদের মতো নোংরা লোকের সাথে থাকার আমার কোনো ইচ্ছাই নাই। এর জন্যই তো কথাগুলো বলা, তাদের মতো নোংরা লোক আমি যদি এখানে তারা যদি এখানে উঠে একে তো আমাকে হ্যারাস করবে, ঠিক আছে, আমাকে নারী নির্যাতন তো করবে, প্লাস হচ্ছে কি আমাকে ওইভাবেও অ্যাবিউজ করবে। আমি বলতে চাচ্ছি না কিভাবে অ্যাবিউজ করতে পারে একটা মেয়েকে, সো তারা ওইটাও পারবে, তাদের জন্য ওইটাও পসিবল। আমাকে মাফ করুন যারা আমার ওয়েল উইশার ছিলেন, তাদেরকে আমি রিয়েলি সরি, আমার বলতে হইতো, বিকজ আমার কোনো সেফটি নাই। যারা বলতেছে তারা বলতেছিলই, আমার কোনো সেফটি নেই, দ্যাটস ওয়াই আমি বলে দিছি। এখন আমি জাস্ট প্রশাসনের আমি চাচ্ছি যে তারা আমাকে একটু হেল্প করুন, অ্যান্ড আমাকে এই নোংরা পরিবেশ থেকে একটু বের করুন, অ্যান্ড আমাকে জাস্ট আমার হকটা বুঝাই দিক, আমাকে জাস্ট আমার 2 বাচ্চার হকটা বুঝাই দিক, দ্যাটস ইট। আমি এই নোংরা ফ্যামিলির সাথে আর থাকতে চাই না, জাস্ট আমাকে জাস্ট বুঝাই দিক। এই নোংরা ফ্যামিলি বলতে শুধু এই বাবাটাই এত নোংরা, এই বাবাটাই তো সবগুলাকে নষ্ট করছে, তার এগেইনস্টে কেউ ভয়েস রেজ করতে পারে নাই। দীর্ঘ 30-33 বছর ধরে কেউ ভয়েস রেজ করতে পারে নাই। যেভাবে পারছে ব্ল্যাকমেল করে ইচ্ছা মতো নিছে। সে ব্ল্যাকমেল করে আমার শাশুড়িকে জিম্মি করে ওই নোয়াখালীতে রাখতো। জিজ্ঞেস করেন না, সবার কাছে জিজ্ঞেস করেন, নোয়াখালী প্রত্যেকটা মানুষ তাদের ছি পাগল, ছি পাগল, একটা কথাই বলে, নাম শুনলেই ছি, এই পাগলের নাম বলতেছো, ছি এই নোংরা লোকটার কথা বলতেছো, খালি এক কথাই বলে। মানে এখন আমি জাস্ট এটা এর জন্য রিভিল করতেছি যে এই নোংরা লোকের সাথে আমাকে এখানে থাকতে বলতেছে, এটা আমার পক্ষে পসিবল না,
এটা আমার পক্ষে পসিবল না। একটা সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকা যায়। আমি দরকার হলে আমি বললাম না, আমি আমার রেস্ট লাইফটাই লিখে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকা যায়, কিন্তু এরকম যে থাকে না যে মাথার মধ্যেই উঠে থাকে 24 ঘন্টা এইসব নারীর এসব উঠে থাকে, এই লোকদের সাথে থাকা আমার পক্ষে একদম পসিবল না। অ্যান্ড আমার ভাসুর তো ড্রাগ অ্যাডিক্ট, ওর সাথে থাকা আরো পসিবল না। ও যে কোনো রাত্রে আমার সাথে যে কোনো কিছু করতে পারে। আপনারাই বলেন আমি কিভাবে থাকবো তাদের সাথে? যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওকে দিয়ে ট্রাস্ট নাই তো। ও এখন পর্যন্ত বিয়ে করে নাই, ওর সাথে থাকবো কিভাবে? ওর সাথে এই বাসায় কিভাবে থাকবো আমি? আমাকে বলতেছে এখানে সুন্দরভাবে উঠবে তারা। কিভাবে উঠবে? কেউই তো সুস্থ না। আমি কার সাথে থাকবো? তাদের সাথে কিভাবে থাকবো আমি? এটা তো পসিবল না আমার পক্ষে। সো আমি বলবো প্লিজ, এখনো আমি মনে করি মানুষ বলতে, আমি তো মনে করতাম, আমি এই ফ্যামিলিতে আসার পর আমি মনে করছি যে আমি তো জিম্মি হয়েই গেছি, আমি তো শেষ, আমার তো লাইফ শেষ, আমার এইভাবেই টর্চার হয়ে যেতে হবে সারা বছর, সারা জীবন আমাকে এইভাবে টর্চার হয়েই যেতে হবে, আর কিছু করার নাই। There was no way. But আমি যখন দেখলাম আমার হাজবেন্ড চলে গেছে, এরপরও তারা আমার সাথে এরকম করতেছে, তারপর তো আই হ্যাড টু না ভয়েস রেজ করতেই হইতো, আমার কিছু করার ছিল না। আমি ভয়েস রেজ করে দিচ্ছি। এখন না আমার খুব শান্তি লাগতেছে। আমি জীবন গল্প শুনতাম, অনেক কিছু শুনতাম যে আল্লাহ ছি নোংরা কথাগুলো কিভাবে বলে, মুখে কিভাবে বলে, এদের কি লজ্জা নাই, এদের কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কিছু, এরা কিভাবে বলে, এদের ফ্যামিলির দিকে তাকাইলেও তো এইসব কথা বলা যায় না। বাট আমার না কোনো ওয়ে নাই। এখন আমি বুঝতে পারছি তারা কিভাবে বলে। তাদের কোনো ওয়ে না থাকার জন্যই তো তারা বলে দেয়। তাদের যে বাঁচবে, তারা কিভাবে বাঁচবে, বাঁচার জন্যই তো বলে দেয় সবকিছু। আমি তো বাঁচার জন্যই সব বলে দিলাম। এখন আপনারা আমাকে একটু বাঁচান। আমি বলবো যে আমার মুখের কথা কোনো ট্রাস্ট করবেন না, আমার মুখের কথা কোনো কিছু ট্রাস্ট করবেন না। সবাইকে আনেন, সবাইকে এনে তারপর দেখেন এদের অবস্থা, দেখেন এদের প্রত্যেকজনের অবস্থা দেখেন। আমার শ্বশুরকে আনেন, আমার ব্রাদার ইন লকে আনেন, আমার হচ্ছে গিয়ে শাশুড়িকে আনেন, দেখেন এদের মাথা কিরকম, কি অবস্থা তাদেরকে করে ফেলছে। আমার শাশুড়ি নাই, আমার শাশুড়িকে শেষ করে ফেলছে, পাগল করে ফেলছে। আপনারা বিশ্বাস করবেন না, একটু দেখেন আপনারা প্লিজ, একটু দেখেন। ভয়তে দরজাও খুলে না, বেচারি ভয়তে দরজাও খুলে না, ঠিক মতো কারোর সাথে কথাও বলে না। আমাকে ওরকম বানায় ফেলতেছিল, আমি হয়ে গেছিলাম অলরেডি। আমি যদি 1 মাস থেরাপি তো না থাকতাম, আমাকে অলরেডি ওইরকম জিম্মি করে ফেলছিল, আমাকে ওইরকম পাগল বানায় ফেলছিল, অলরেডি আমি হয়েই যাচ্ছিলাম। জাস্ট আমি লাইভ করতাম, লাইভ করে শুয়ে পড়তাম, আমাকে যে মেডিসিন দিত আমি মেডিসিন খাই ঘুমায় পড়তাম। আমাকে কি কি মেডিসিন দিত আমি নিজেও জানতাম না। আমি মেডিসিন খাইতাম, ঘুমায় পড়তাম। আবার সকালবেলা আমাকে উঠতে বলতো, আমি উঠতাম। আবার যখন আমার সেন্স ফিরতো তখন সেন্স ফিরে আমি কাজ করতাম, কাজ করে আবার সেম। সো আমি জানি না আল্লাহ এটা কেন করছে আমার সাথে, আমি জানি না কেন করছে আমার সাথে এরকম। বাট এখন আমার কোনো ওয়ে নেই, আমার হাজবেন্ড নাই, আমার কোনো ওয়ে নেই। তবুও আমি মনে করতাম দেয়ার ওয়াজ আ হোপ যে আমার হাজবেন্ড আছে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। বাট দেয়ার ওয়াজ নো হোপ। এখনো আমি বলবো এখনো কোনো হোপ নাই তো আমার লাইফে। এর জন্য আমি বলে দিলাম হোপলেস, আমি একদম হোপলেস। কষ্ট করলাম আমি, ইনভেস্ট করলাম আমি, সবকিছু করলাম আমি, সবকিছু লিখেও নিল তারা। ওয়াও, আর কি বলবো। তাদের সে কি এখন, তাদের সে কোনো কিছুই না, তাদের সে হচ্ছে কি এখন উঠবে এখানে, দ্যাটস ইট। আর কি বলবো আমি। আমার আর কিচ্ছু বলার নেই। একটা মানুষ, তুমি চিন্তা করো, সবার নামে সব কিছু আছে, আমার হাজবেন্ডের নামে কোনো কিছু নাই। আমার হাজবেন্ডের নামে কেন কোনো কিছু নাই? যে ব্রেড আর্নার ছিল এই ফ্যামিলির, তার নামে কিছু নাই। যারা কিছু করতো না, যারা ড্রাগ খাইতো, প্রত্যেকদিন ড্রাগ নিত, যারা মেয়ে নিয়ে ব্যবসা করতো, মেয়ে নিয়ে, আমি কি বলবো, আর আমার মুখ থেকে আর বের হয় না। কাজের লোক, মানে বুঝতেছো, একটা আমার শাশুড়ির ওইখানে কোনো ইয়ে ছিল না, মানে কোনো থাকে না যে শাশুড়ি যে মেইন হেড কেউ ছিল না, ওইখানে একটা কাজের লোক ছিল, নাম কি ওইটার, জ্যোৎস্না কাজের লোক ছিল, তার হাতে লাখ লাখ টাকা থাকতো। ও মাই গড, একটা কাজের লোকের হাতে, হেল্পিং হ্যান্ডের হাতে লাখ লাখ টাকা থাকতো। এন্ড সে রাতেও থাকতো, দিনেও থাকতো, বাসায় যাইতো না। তার বউ, কি বলে, স্বামী বাচ্চা সব আছে, কিন্তু তার হাতে 10 লাখ, 3 লাখ, 4 লাখ। আমার অফিসে যাও, আমার অফিসের মানুষরাই বলবে, আরো আছে তো। আমার এখান থেকে স্টাফরা টাকা নিতে আসতো, আমার অফিসের সব স্টাফরা তো টাকা নিতে আসতো। মাস শেষে তো আমাদেরই চালাইতে হইতো। জিজ্ঞেস করো সবাইকে, ওর হাতে কি পাওয়ার ছিল, ওই জ্যোৎস্না মহিলাটার হাতে কি পাওয়ার ছিল, ওর হাতে এত টাকা কিভাবে আসে, 10 লাখ, 15 লাখ, 18 লাখ।
হ্যাঁ মাসে মাসে ওর হাতে কিভাবে এত টাকা আসে একটা কাজের লোকের হাতে? আমার নিজের হাতেই তো আমার 1 লাখ টাকা নাই এখন, আমার নিজের হাতে তো 1 লাখ টাকা নাই। আমি তো সবাই ডিলারদেরকে দিয়ে সব শেষ করে ফেলি। আমার নিজের হাতে এট দ্য এন্ড অফ দ্য ডে 500 400 10 টাকা 20 টাকা থাকে। একটা কাজের লোকের হাতে 18 লাখ টাকা কিভাবে আসবে? একটা কাজের লোকের হাতে 10 লাখ টাকা কিভাবে আসবে? আমাকে বুঝাক, আমাকে বুঝ দেন এটার, আমাকে বুঝ দেন এটার। আর আমার হাজবেন্ড ব্রেড আর্নার ছিল, আমার হাজবেন্ড পুরো ফ্যামিলি জানে, ওর ফ্যামিলিও জানে, আমার ফ্যামিলিও জানে যে 2 ভাইয়ের নামে প্লট কিনা হয়েছে। সেখানে 1 ভাইয়ের নামে কেন প্লট কিনা হয়েছে এখন আমি কেন জানতেছি? মরার পরে সব কেন জানতেছি যে 1 ভাইয়ের নামে? আমি যেখানে দলিলও দেখছিলাম, যেখানে বায়না নামাও দেখছিলাম যে 2 ভাইয়ের নামে প্লট কিনা আছে, ওইটা কিভাবে 1 ভাইয়ের নামে হয়ে গেল? এটা কিভাবে পসিবল আমাকে বলেন? এটা আমি মানলাম যে এটা আমার শ্বশুর বলছে যে দিয়ে দিবে, আমাদেরকে দিয়ে দিবে। এখন উল্টা কথা বলতেছে এটা আমার ফ্ল্যাট, তোরা বাইর হও এখান থেকে। অথচ এখানে আমার ইনভেস্টমেন্ট আছে, সবাইকে জিজ্ঞেস করে না, সবাই আছে, সবাই জানে এটা, আমার ফুল ফ্যামিলি জানে, ওর ফুল ফ্যামিলি জানে এই বাসাটা কিভাবে কিনছি। ওই নোংরা পরিবেশ থেকে বের হওয়ার জন্য এই বাসাটা কেনার জন্য আমার কতটুক কষ্ট করতে হয়েছে, কতটুক কষ্ট আমি করছি ওই নোংরা ফ্যামিলি থেকে বের হওয়ার জন্য, কত কষ্ট করে ফাইট করে এই বাসাটা কিনছি আমি। তারপর বাসাটা কেনার পর একটা মেয়ে কি থাকে, একটা ফ্যামিলি সেট করার জন্য প্রথমে কি থাকে? একটা বাসা। আলহামদুলিল্লাহ আই গট দ্যাট। তারপর একটা বেবির পর আরেকটা বেবি আমাকে জোর করে নেওয়ানো হয়েছিল। একটা মেয়ে বেবি কেন হয়েছে? আনায়া কেন হয়েছে? তারপর আমাকে জোর করে আরেকটা মেয়ে নেওয়ানো হয়েছে, মানে সন্তান নেওয়ানো হয়েছে। কেন আমার ছেলে হয় নাই? ইভেন আমি এখনো প্ল্যানিং করতেছিলাম, জানেন, আমি এই যে আপনারা জানি না কি ব্যাংককে গেছিলাম জাস্ট ফর দিস থিং। আমি বেবি প্ল্যান করতেছিলাম, মানে আমাদের বেবি প্ল্যান করতে হইতেছিল। সবাইকে কি বলছে জানেন? নোয়াখালীতে আমার নাকি বেবি পেটে আসছে, আমি নাকি বেবিটাকে মেরে ফেলছি আমার হাজবেন্ড যাওয়ার পর। ও মাই গড, আমি আকাশ থেকে পড়তেছি। মানে তারা কি চায়, মানে মেয়েদেরকে তারা কি মনে করে? বাচ্চা পয়দা করার মেশিন আমি বাচ্চা পয়দা করার মেশিন? আমি আর কিচ্ছু না। এই যে আমি একটা শ্রম দিচ্ছি এখানে, আমি কাজ করতেছি, আমি এতগুলো ওয়ার্কার্সদের চালাইতেছি, এগুলা কিচ্ছু লাগে না তাদের কাছে এগুলা নাথিং। তারা কি মনে করতেছে আমাকে আমি নিজেও জানি না। তারা এখন এখানে উঠতে চাচ্ছে, আমি তাদেরকে যাতে আগের মতো করে ওইভাবে চালাই। প্লিজ আমাকে হেল্প করেন। আমার যা বলার আমি সব বলে দিছি, আমার আর কোনো 0.0%ও বলার নাই, সব বলে দিছি। আর যদি কিছু মনে পড়ে আমি বলে দিব, সব বলে দিছি। আমি সব বলে দিছি। আমি জাস্ট আমার বিজনেসে ফোকাস দিছি দেখে আমি কখনো জিজ্ঞেস করি নাই যে এখানে কি হইতেছে না হইতেছে, কারণ আমি জানি আমার হাজবেন্ড আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য সুরক্ষিত একটা সংসার, মানে একটা জীবন করবে। কোন হাজবেন্ড আছে এরকম করছে যে তার ভাইয়ের নামে সব লিখে দিছে? কোন হাজবেন্ড আছে তার বাপের নামে সব লিখে দিছে জীবিত অবস্থায়? কে আছে? কে এরকম করছে? কেউ করে নাই। তাহলে আমাকে বোঝান এটা কি করছে তারা মার্ডার করছে না কি করছে আল্লাহ জানে। আমার হাজবেন্ড 28 বছর বয়সে কেন মারা গেছে? আমার হাজবেন্ড, আমি কিচ্ছু জানি না। আমি না এগুলোর কোনো ক্লুই পাইতেছি না। এগুলো আমার মাথা, আমাকে কেন তোমরা যদি কিছুই না করো আমাকে কেন প্রেশারাইজ করে বের করে দিচ্ছ? আমাকে কেন করতেছো এসব? কেন করতেছো? আমার ফ্ল্যাট নিয়ে আমাকে টান দিতেছো কেন? আমি এটাই বুঝলাম না। আমি গাড়ি, তোমরা বলার পর আমি স্ট্রেংথ পাইছি। আমার গাড়ি, আমার নামে রেজিস্ট্রেশন, সবকিছু আমার নামে। ওইটাও দেখো কি সুন্দর জিম্মি করে রাখছে। যখন আমাকে বললো সবাই, আরে বলো এটা তো তোমার নামে রেজিস্ট্রেশন করা, তুমি ওদের কাছে কেন রেখে দিছো? পরে তো আমি গাড়িটা নিয়ে আসছি, না তো ওইটাও পাইতাম না। আমাকে এমন বলদ বানায় রাখছিল ওরা। মানে আমাকে বুঝাইতো তুমি একটা কোম্পানি রান করতেছো, ইউ হ্যাভ এভরিথিং, এগুলো আমি জমা রাখতেছি, আমার কাছে রাখতেছি, এটা আমাদের ভবিষ্যৎ একটা প্ল্যান আছে, ফিউচার প্ল্যানের জন্য তোমার টাকাগুলা, তোমার যত প্রফিট হবে এই প্রফিটের টাকাগুলো আমি রাখতেছি, এই তুমি প্রফিটের টাকাগুলো আমার কাছে রাখো, তোমার ভবিষ্যৎ করে দিব। আমার ভবিষ্যৎ এই করে দিছে আমাকে? আমার ভবিষ্যৎ এই আমার 2টা বাচ্চাকে নিয়ে আমার বের হয়ে যেতে হবে? আমার ভবিষ্যতেই আমার 2টা বাচ্চাকে নিয়ে বের হয়ে যেতে হবে? আমার 6 বছর পরিশ্রম ধরে তারা টান মারছে, এখন আমার ভবিষ্যতেই আমার চলে যেতে হবে? আই হ্যাভ জিরো লেফট বিহাইন্ড। আর কিছু আছে আমার লাইফে? এখন আমার বাচ্চাদেরকেও বের করে দিচ্ছে। আমাকে বের করে দেখ, কোনো সমস্যা নাই, আমার সব নিয়ে গেছে, আমার তো হাজবেন্ড চলে গেছে, আমার সবই চলে গেছে। আর কি আছে একটা মেয়ের লাইফে? একটা মেয়ের লাইফে আর কিছু আছে? এত কাজ করার পর যে হাজবেন্ডের সাথে এত কথা, এত সবকিছু, সেই হাজবেন্ডটাই নাই, পুরো শেষ। কার সাথে কথা বলবো আমি? ওই শোকে আমি
করতেছে, আমাকে কথা বলতে মানা করছে, এগুলা কথা। আর কথা বলবো না আমি? এসব করতেছো তুমি, আর তোমরা আমরা কথা বলবো না? আমার শ্বশুর আমাকে একটা ফোন দেয় নাই। প্লিজ ওদেরকে একটু আনেন, আমার সামনে আনেন। এখন পর্যন্ত আসে নাই আমার সামনে, প্লিজ আনেন ওদেরকে, আমি দেখতে চাই। ওরা খালি কেন সবার দিক থেকে আমাকে ফোন দিয়েও কেন বলাচ্ছে, ইনডিরেক্টলি কেন বলাচ্ছে, ডিরেক্টলি কেন বলতে পারতেছে না? গাছ কই গেছে ওদের? গাছ কই? এখন ফাস্ট করে দিছি, সব ফাস্ট করে দিছি, এবার গাছ দেখাও তোমাদের। তোমরা আমাকে হুমকি দিতেছিল না, কিচ্ছু করবে না তুমি, মেরে ফেলবো মেরে ফেলবো, মার এবার আমাকে, মার, পারলে মার আমাকে, আমি দাঁড়াইছি, মার আমাকে সবার সামনে, এতগুলা মানুষের সামনে বলতেছি, মার আমাকে এবার, সব বলে দিছি তোদের। আর কি বলবো? আরো 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 বলা বাকি থাকলে আরো সবকিছু বলে দিব। আর যদি কিছু ভিতরে বাকি থাকে না, আরো সবকিছু বলে দিব। আমাকে পাগল করিস না, আর পাগল করিস না, আমাকে পাগল করে একদম পাগলের শেষ পর্যায়ে করে ফেলছে। একটা নর্মাল ঘরের একটা ভদ্র ঘরের মেয়েকে তোরা একদম রাস্তায় নামাই এইসব কথা বলাইলি। স্টুপিডের বাচ্চা, তোরা জানাস না আমি চুপ থাকতাম, আমি চলে যাইতাম, আমি সুন্দরভাবে চলে যেতাম, আমাকে কোনো কিছু বলাও লাগতো না। আমি একটা বলদ মেয়ে, তোরা জানাস না, তোরা আমাকে এতদিন চালাইছিস, তোরা জানাস না আমি কিরকম বলদ, আমি চলে যাইতাম তো সুন্দরভাবে। তোরা তো আমার যাইতে দাস নাই, তোরাই আমাকে খাপাইছিস, তোরা রিয়াকশন দেখাইছিস, ওটা রিয়াকশনের ফলই দেখ কি হয়েছে, ছুস বেড়ে গেছে। বাট তোরা নিজেরা খা, সব খা, খাইতে দিলাম তো সবার, এই বাংলাদেশের সবার সামনে বললাম খা, এবার আয় খা, এবার খা। আমাকে পাগল করে ফেলছোস, আর কয়েকদিন পর তো পাগল গাড়িতে পাঠাই দিতি, আমাকে পাগল বানায় সার্টিফিকেট বানাইতেছিস, আমি কি শুনি নাই কিছু? তোরা আমার নামে পাগলা গাড়িতে সার্টিফিকেট বানাইতেছিলি, এই মেয়ে পাগল, তোরা বলতে চাইছিস না? এবার এতগুলা মানুষের সামনে তোরা পাগল আমাকে সাবিত করতে চাইছিস, তোরা পাগল বানা, আমাকে সাবিত কর এবার। তোদের বল আমি খুলে দিচ্ছি, তোরা কত বড় সাহস আমার নামে সার্টিফিকেট করতেছিস, আমি পাগল বানাইতে চাইতেছে, নিজের বউরে পাগল বানাইছিস, তুই এখন আমাকে পাগল বানাবি? তুই শ্বশুর নামে কলঙ্ক, তুই আবুল হাসানের বাচ্চা, তুই আয় আমার সামনে এবার, তোর গলাটা টিপে মেরে ফেলবো। এত বছর আমাকে জ্বালাইছিস, আমার স্বামীকে জ্বালাইছিস, আমার স্বামীকে মেরে ফেলছিস, আয় এবার আমার সামনে আয়, কালকে আয় আমার সামনে আয়, তুই খালি সামনে, তুই গলাটা টিপে আমি মেরে ফেলবো। শুয়োর, মেরে বাপ